প্রথম দিকে আবিরের মধ্যে অনেক রকমের সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে কমেছে এবং বললেন এখন সে হাজার গুণ ভালো আছে। আমি সেই জায়গাটায় আসতে চাই, আবির এখন কেমন আছে। যেমন সে আমার সাথে, সে আমি যেখানে যাই সে ওইখানেই যায়, তাকে সবাই চিনে। আমি কোর্টে গেলে ও করে আমার সাথে কোর্টে যাবে। এমনকি দেখা যাচ্ছে সাক্ষী করতে করতে অনেক সময় বিকাল 3টা-4টা বেজে গেছে, সে কিন্তু আমার সাথে বসে আছে, কিন্তু সে ধৈর্য ধরে কিন্তু বসে আসতে। আগে কিন্তু সে বসতে পারতো না। তারপরে ব্যাংকে গেলে মানে ধৈর্য ছিল না আগে। এখন যেখানে যে আল্লাহর মধ্যে সে মানে চুপচাপ থাকে। আচ্ছা, স্কুলেও তার খুব সুনাম যে সে খুব শান্ত ছেলে। আগে তো তাকে কোথাও নিয়ে যেতে পারতাম না, মানে সে স্বাভাবিক ছিল, চলাফেরা করতে পারতো না। চলাফেরা বলতে সে অনেক চঞ্চল ছিল, মানে সেই বাড়ি কোনো কিছু মনে এক জায়গায় বসলে জিনিসপত্র মনে করে এলোমেলো করে দিত। কিন্তু সেই আবির এখন দর্শক দেখেন কি সুন্দর শান্ত হয়ে বসে হাতের লেখা প্র্যাকটিস করছে। আমি যেখানে যাই, যেমন ব্যাংকে গেলে অনেক সময় তাকে নিয়ে যাই, অনেক সময় নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার পাইয়া বলে কি আপনার ছেলে কোথায়। বাজারে গেলে অনেক সময় নিয়ে না গেলে আপনার ছেলে কোথায়। ও তো সবসময় আমার সাথে, আমি যে কাজ করি সে আমার সাথে, একা কোথাও যাইতে পারি না, মানে ওকে নিয়ে যাইতে হবে। বা গেলেও মানে ও মানে হাতে লেখালে ফোন দিবে আসার জন্য অস্থির থাকে। তার মানে বাবার সাথে তার খুব গভীর একটা বন্ডিং, এবং বাবাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। এই যে আবিরের পরিবর্তন, আজকে আবিরের এই যে অবস্থা, এটা কিভাবে সম্ভব হলো? এটা আসলে কি, আমি সময় দিচ্ছি তাকে। আমি নামাজ পড়তে গেলে ওকে নিয়ে যাই, এবং তারপর তারাবির নামাজ এবার কিন্তু পুরো 20 রাকাত নামাজ পড়ছে আপনার সাথে, আমার সাথে। তারপরে সে হজে গিয়েছিলাম, হজে তাকে নিয়ে গেছি, সে সব কিছু করছে ঠিক মতো। এবং সে জিজ্ঞেস করে তালিবা বলতে পারবো, হজে যে কি তালিবা বলছে সে বলতে পারবো। আবির তুমি হজ করেছো? আবির কার সাথে গিয়েছিলে তুমি হজে? বাবার সাথে। মা জাননি? আবির বলছে নানুকে, নানা ভাই, জুয়েল মামা, আনিকা, আম্মুকে সবাই গিয়েছে হজে। যে কি তালিবা পড়ছিল বলো তো? নামাজ পড়ছে। আবির কিন্তু সঠিকভাবেই বলে দিল যে ওখানে গিয়ে কি দোয়া করতে হয়েছে, তাই না? হ্যাঁ, জানাজা হয়েছে হজে। হ্যাঁ, আপনাদের এই পরিবারের এই পথ চলাটা একটি ব্যতিক্রমধর্মী এই কারণে যে আপা আসলে বাইরের কাজটা করছেন, আপনি ঘরে থেকে ছেলেকে দেখাশোনা করছেন। এই যে একটা ব্যতিক্রম ঘটলো, এই ব্যতিক্রমটা ঘটার পেছনের কারণটা কি? প্রথম থেকে শুনতে চাই যে আপনার পড়াশোনা, তারপর আপনার কাজ, তারপরে যে এখন আপনি সারাটা সময় ছেলেকে দিচ্ছেন, এই বিষয়টা। আমি 85-86 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 92-তে বের হয়েছি। আমি কিছুদিন কলেজে শিক্ষকতা করেছি। জি। পাশাপাশি আমি স্পোর্টস একজন ক্রীড়া সাংবাদিক ছিলাম। আসলে কাজ আমি তো মানে আমার তো লাইন এটা স্পোর্টস জার্নালিস্ট, এটা আমার খুব শখের ছিল আর কি। কিন্তু ওটা একটা মনে কর যে কাজ করতে দেখা যায় রাত্রে আমার কাজ করতে হতো বা ইয়ে করতে হতো, তো ওটা আমি ওর জন্য আর কি স্যাক্রিফাইস করতে পারি না সময় দিতে। তারপরে আমরা দুজন যখন ওর অটিজম ধরা খেলো, তো চিন্তা করলাম তো ওকে কীভাবে সময় দেওয়া যায়। আমরা দুজন তো একসাথে জব করা যাবে না। যে আমার ছেলে এত অস্থির ছিল যে সে একটা সেকেন্ডও মনে করেন যে স্বস্তিতে থাকতো না। ও তো ওই সময় খুবই চঞ্চল ছিল ছোটোবেলায়। তো ওকে মনে করেন যে সবসময় কেউ না কেউ টেক কেয়ার করা লাগবে। ওরা মনে করেন যে সময় অফিস হলো 6টা পর্যন্ত, ওর পক্ষে সময় দেওয়া সম্ভব না। তো এই চিন্তায় দুজন ডিসিশন নিলাম যে ঠিক আছে আমরা একজন জব করি আর দুজন ওকে দেখাশোনা করি। এই চিন্তা করি আর কি আমি ডিসিশন নিলাম না, তাহলে আমি ওকে ওর প্রতি সময় দিই। আচ্ছা, তখন থেকে আমরা এই ডিসিশন দিয়ে আর কি আমরা তাকে সময় দিই আর কি, সময় দিচ্ছে। এখন সময় দেওয়াতেই তার এতটুকু ইমপ্রুভ হয়েছে আর কি। অনেক বড় একটা স্যাক্রিফাইস। কষ্টে আসলে আপা বলতে কি আমাদের অনেক কষ্টের দিন গেছে আগে, অনেক রাত্রে মনে করেন সে মনে করেন কান্না উঠলে সে থামতো না। আমরাও মনে করেন যে ঘুমাই না, আমরাও কাঁদছি। আবার জিদি অনেক সময় নিজে টানছি, মানে আরও মারি না, কারণ মারলে ও আর হাইফার হয়ে যাবে। আমার মেয়েরও মনে করো যে মেয়েরা তো মানে মেয়ে যখন ছোটো আসলে তখন বুঝতো, সে কিন্তু ছড়ে দিকে বা কিছু মানে সে আগের থেকে ইয়ে করতো, নিজেকে সেভ করতো কীভাবে যে মারার থেকে ইয়ে হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য।